মানুষের ধর্ম প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখছেন, মানুষের একটা দিক আছে যেখানে বিষয় বুদ্ধি নিয়ে সে আপন সিদ্ধি খোঁজে। এখন ভোটে সিদ্ধি লাভের লক্ষ্যে ধর্মকে ব্যবহারের অভিযোগও অন্তত এই ভারতবর্ষে নতুন কিছু নয়। আজ বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। তৃণমূলের বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলছেন, আগামী দিনে কলকাতাকে কি পাকিস্তানে পরিণত করার পরিকল্পনা আছে? বলছেন বাঙালি হিন্দুর নাকি অস্তিত্ব সংকট আসন্ন। তীব্র আক্রমণ করে সৌগত রায় বলছেন উনি রাজনীতিতে নতুন, তাই বুঝছেন না এই ধরনের মন্তব্যের কি প্রভাব হতে পারে। অন্যদিকে আজ ফের মুখ্যমন্ত্রী বিদেশ সফরের অনুমতি দিল না কেন্দ্র, জানিয়ে তীব্র হয়েছে রাজনৈতিক তরজা। আজ অবশ্যই চোখ থাকবে জেনারেল বিপিন রাওয়াতের শেষ যাত্রায়। আজ পূর্ণ সামরিক মর্যাদায় তাকে চিরবিদায় জানানো হয়। তবে শুরুতেই দেখাবো ঠিক কি বললেন সুকান্ত মজুমদার এবং তার ঠিক কি জবাব দিল তৃণমূল। দেখুন। কোনো কি প্ল্যানিং চলছে কলকাতার এই ডেমোগ্রাফিকে পরিবর্তন করে সমস্ত কলকাতাকে পাকিস্তানে পরিণত করার, এবং সেই জন্য একজন মুসলিমকেই মেয়র করা হয়েছে? কলকাতায় বাঙালিদের অস্তিত্ব, সে তাদের অস্তিত্ব নিয়ে কিন্তু প্রশ্ন। এরপর বাঙালিরা যাবেন কোথায়? কলকাতা পুরো ভোটে ঠিক মুখে পুরনো অস্ত্রে শান দিল বিজেপি। বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য উস্কে দিল ধর্মীয় মেরুকরণের জল্পনা। বিজেপির বঙ্গজয়ের লক্ষ্য পূরণ হয়নি। ভোটের পর গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন 5 জন বিধায়ক। এরপর জেতা 2টি আসনের উপনির্বাচনেও হারতে হয়েছে বিজেপিকে। এই পরিস্থিতিতে 19শে ডিসেম্বর হতে চলেছে কলকাতা পুরসভার ভোট। যদিও বিধানসভা ভোটের সময় বিজেপির যে এলাহি প্রচার দেখা যেত, এবার পুরো ভোটে তা সম্পূর্ণভাবে উধাও। সূত্রের খবর, প্রস্তুতি বৈঠকেও উঠে আসছে ক্ষোভ বিক্ষোভ। এই প্রেক্ষাপটে কার্যত অগোছালো পরিস্থিতি সামাল দিতেই কি এবার পুরো ভোটের মুখে ধর্মীয় মেরুকরণের রাস্তায় হাঁটল বিজেপি? 1946 সালে জিন্না এবং সোহরাওয়ার্দীর নেতৃত্বেই কলকাতাতে গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল। উদ্দেশ্য ছিল যে কলকাতাকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা। কলকাতা যদি আমরা কর্পোরেশন দেখি, 60% ভোটার হচ্ছে সো কল সংখ্যালঘু সম্প্রদায়। এখানকার মেয়র বলছেন যে এই অংশকে পাকিস্তান বলেছেন, মিনি পাকিস্তান বলেছেন একটা অংশকে। বাঙালি হিন্দুর কলকাতাতে ভবিষ্যৎ কি? সবার নিজের মনকে এবং বিবেককে প্রশ্ন করার সময় হয়ে গেছে। এই ডেমোগ্রাফিক চেঞ্জ যে হচ্ছে, জনসংখ্যার অনুপাত বাড়ছে কমছে, এ নিয়ে বক্তব্য সুকান্ত মজুমদার না জেনেই বলেছেন। যখন 2021-এর সেন্সাস হবে তখনই বোঝা যাবে। আমরা এই ডেমোগ্রাফিক চেঞ্জ স্বীকার করি না। আর ফিরহাদ হাকিম ববিকে আমরা কলকাতার মেয়র করেছি, তিনি মুসলমান বলে নয়, তিনি যোগ্য বলে, এবং কলকাতা ভালো করে বোঝেন। সুকান্ত মজুমদার তো নতুন পলিটিক্সেও ধারণা নেই। ধর্মীয় মেরুকরণের প্রশ্নে আবার বিজেপি ও তৃণমূলের মধ্যে কোনো ফারাক দেখছে না বাম কংগ্রেস। পশ্চিমবাংলার মানুষের ভেতরে যে বিভাজন কোনোদিন ছিল না, সেই বিভাজনে পশ্চিমবাংলার মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে মোদি মমতার যৌথ উদ্যোগে। যখন থেকে আমরা নন্দীগ্রাম, সিঙ্গুর এইসব বিষয় অগ্রসর হতে শুরু করি, তখন থেকে এই গেম প্ল্যান তৈরি করা হয় এবং সেই গেম প্ল্যানই ধারাবাহিকভাবে চলছে। পৌর নির্বাচনেও সেই বিধানসভা নির্বাচনের প্রতিফলন দেখতে পাচ্ছি। আখেরে বাংলার নির্বাচন, সে যে নির্বাচন হোক না কেন, বিজেপি আর তৃণমূল ধর্মীয় সমীকরণের রাজনীতির মাধ্যমে একে অপরের সুবিধা করে দিচ্ছে। শেষমেশ ভোট যন্ত্রে এর কোনো প্রভাব পড়ে কিনা তা জানা যাবে 21শে ডিসেম্বর। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। অবশ্যই চেস ক্লক ফরম্যাটে গোপাল মণ্ডলকে দিয়ে শুরু করব। আমি ভাবছি যে কোন প্রবাদটা বলবো, ব্যাক টু স্কোয়ার ওয়ান বলবো না ব্যাক টু বেসিক্স বলবো। তার কারণটা খুব পরিষ্কার গোপালবাবু, যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, আমি যদি এই 21-এর বিধানসভা ধরি, তাতে 61% ভোটও পায়নি। তার 6-7 মাসের মধ্যে কোনো গণ আন্দোলন করে বিজেপি কলেবরে বৃদ্ধি পেয়েছে, প্রভাবে বৃদ্ধি পেয়েছে, এইরকম বিজেপির অতি বড় সমর্থকও দাবি করেন না। সেই জন্য আপনারা ফিরে গেলেন সেই পুরনো স্লোগান, যেটা গোবলয়ে হিন্দিভাষী অঞ্চলে বারবার বিজেপি তুলে এনেছে, হিন্দুত্ব খতরে মে। সেই স্লোগান কার্যত সুকৌশলে কলকাতায় ব্যবহার করা হলো এবং প্রচার শেষ হওয়ার ঠিক 7 দিন আগে সুকান্তবাবু বলছেন যে বাঙালি হিন্দুর অস্তিত্ব নিয়ে প্রশ্ন। সুকান্তবাবুর নিদান যে জল, কল, ফুটপাত এসব তো থাকবেই, কিন্তু কলকাতার ডেমোগ্রাফি আরও পাল্টে না যায় তাই দেখতে হবে। গোপালবাবু, অভিযোগটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে কলকাতা পুরো ভোটের প্রচারে বা প্রভাবে হালে পানি না পেয়ে আপনারা সেই ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করলেন, যে ব্রহ্মাস্ত্রের নাম
হিন্দুত্ব। আপনার সময় শুরু এখন। একটা বিষয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে হিন্দু সনাতনের সংখ্যাগরিষ্ঠ, তাই সংখ্যাগরিষ্ঠের হয়ে যে কেউ যদি কোনো মন্তব্য করেন সেটা তার অপরাধ। অথচ আমরা দেখলাম এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি অত্যন্ত উচ্চশিক্ষিতা এবং বহু ভাষাবিদ, তিনি একটি কলমে উচ্চারণ করলেন তার সরকারি মঞ্চে দাঁড়িয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ তিনি নিশ্চিত জানেন। কেন? তিনি নিজেকে ভাষাবিদ বলে দাবি করেছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দের কথাটা মানে কি? এটা হচ্ছে একজন ইসলাম ধর্মে যখন কাউকে প্রথম কলমা পড়ে তাকে কনভার্ট করা হয়, যার অর্থ হচ্ছে আল্লাহ একমাত্র উপাস্য, সত্য উপাস্য, এবং মুহাম্মদ হচ্ছেন তার প্রেরিত দূত বা রসুল। তা আমরা যারা হিন্দু সনাতনীরা, যারা অন্য দেবতার পূজা করি, বিগ্রহ বা যারা প্যাগান বলে যাদের বলা হয়, তারা কোন অপরাধটা করেছি? এই যে সরকারি মঞ্চে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি তো শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী না, তিনি সারা পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী। তিনি এই কথাটা বলেছিলেন। আরও একটা কথা মনে করিয়ে দিই, যে ববি হাকিম, জনাব ববি হাকিম, তিনি নিজে উচ্চারণ করেছিলেন মিনি পাকিস্তান। তা পশ্চিমবঙ্গের আজকে যারা সংখ্যাগরিষ্ঠ সেই মানুষদের হয়ে যদি কোনো বিজেপির নেতা মন্তব্য করেন, তা সেখানে তো অপরাধ। প্রশ্নটা অন্য জায়গায় গোপালবাবু, প্রশ্নটা প্রচার শেষ হওয়ার 7 দিন আগে হঠাৎ করে, প্রচারের গত পরশু বা তার আগের দিন কোনোভাবে এই শব্দটা আসেনি। এই শব্দবন্ধগুলো বাঙালি হিন্দু খতরে মে, বাঙালি হিন্দুর অস্তিত্বের সংকট, এই শব্দবন্ধগুলো আসছে কি পুরো ভোটের প্রচার সেই রকমভাবে বিজেপিকে দেখা যাচ্ছে না বলে? আমার প্রশ্নটা সেই। এবং তার সঙ্গে আমি যোগ করবো যে এই পরিসংখ্যান সুকান্তবাবু কোথায় পেলেন? মানে আমি বলছি তথ্যসূত্র বললে খুব সুবিধে হতো, যে এই শহরে 60%, 60% ভোটার সংখ্যালঘু। আমরা তো জানি এই রাজ্যে 70%, আপনিও এক্ষুনি বলে আপনার বক্তব্য শুরু করলেন যে 70% মানুষ তারা সংখ্যাগুরু, অর্থাৎ হিন্দু। দেখুন, উনি যেটা বলছেন যে 60% সংখ্যার মানে সরকারি পরিসংখ্যান, সরকারি কাগজপত্রে, আদমশুমারিতে তো এর কোনো রিফ্লেকশন দেখছি না। মুখ থেকে স্লিপ আপ টাং হয়েছে কিনা বলতে পারবো না, সেটা ব্যক্তিগত উনি বলতে পারবেন, কিন্তু এই পরিসংখ্যানটা সঠিক নয়, এটা অবশ্যই স্বীকার্য। আর আপনি যেটা বলছেন যে ধর্মকে রাজনীতি, যে মাননীয় মমতা ব্যানার্জি জয় শ্রীরাম শুনলে তিনি বলতেন এটা গালিবাচক। আজকে দেখেছি আমরা যে গোয়াতে দাঁড়িয়ে সেই দলের সমর্থক নেতারা তারা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন। তাহলে এই ধর্মকে আমি স্নেহাশিস চক্রবর্তীর কাছে যাব, কিন্তু একটা সূক্ষ্ম ফারাক বোধহয় আছে, যে ফারাক এর আগে জয় শ্রীরাম নিয়ে যতবার বিতর্ক হয়েছে ততবার তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, গোয়াতে যেটা বলা হয়েছে সেটা জয় সিয়ারাম এবং জয় শ্রীরাম তার থেকে আলাদা বলে তৃণমূল দাবি করছে। আমি এর পরিষ্কার প্রশ্নে যাব, কিন্তু তার আগে আমার একবার স্নেহাশিসদার কাছে যেতেই হবে অন্য একটি প্রসঙ্গ নিয়ে এই সংক্রান্ত। গোয়ার কথা হচ্ছে, গোয়াতে প্রচারে প্রেস কনফারেন্স শুরু হচ্ছে জয় সিয়ারাম নিয়ে। স্নেহাশিসদা, প্রচারে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ পুরোহিতের মেয়ে, তিনি নিজে ব্রাহ্মণ, বিজেপি তাকে হিন্দু বিরোধী বলে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোন ধর্মের সেটা ভারতীয় রাজনীতিতে কি যায় আসে? না, গোয়ায় কিভাবে ইন্ট্রোডাকশন করেছেন সেটা আমাদের কাছে বড় বিষয় নয়। আমাদের কথা হলো একটাই, যে রাজনৈতিক দলের উন্নয়নের কোনো পরিকল্পনা থাকে না, সমাজকে বেঁধে রাখার কোনো দর্শন থাকে না, তারা ভাঙনের কথাই বলে, তারা বিভেদেরই তাস খেলে। বিজেপি আমি বলছি গোয়াতে তৃণমূল কংগ্রেসের ব্যানারে প্রেস কনফারেন্সে তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলছেন তার দায়িত্ব আপনাকেই নিতে হবে, কারণ তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল, আপনারাই বলেন। দেখাবো বিজেপির বিরুদ্ধে লড়ছি, এমন একটা শক্তির বিরুদ্ধে লড়ছি যে ক্রমাগতভাবে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে চলে। এখানে যিনি আলোচনা করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বসে কি মুসলিম ধর্মের কি শ্লোক আওড়েছেন সে কথা, আমি একটা কথা স্মরণ করিয়ে দিই। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের জাতীয় হিরো, আমাদের হার্টথ্রব, তিনি আজাদিন বাহিনী তৈরি করে রেঙ্গুন থেকে যখন দিল্লি চলো ডাক দিয়েছিলেন, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি তো দিল্লি চলো ডাক দিয়েছেন, আপনার সৈন্যবাহিনীর স্লোগান কি হবে? নেতাজি সেদিন কাল বিলম্ব না করে বলেছিলেন আমার সৈন্যবাহিনীর স্লোগান হবে ইন্তেফাক ইতমত কুরবানি,
সাংবাদিকরা আবার তাকে বলল যে আপনি হিন্দু পরিবারের সন্তান, আপনি গীতার প্রতিটি শ্লোক আপনার মুখস্থ, উপনিষদ আপনি গুলে খেয়েছেন, কিন্তু হিন্দু ধর্মে কোনো উদ্ধৃতি আপনি পেলেন না, যেটা আপনি কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে কেন সৈন্যবাহিনীর মুখে বসালেন? সেদিন নেতাজি তার ডান দিকে দাঁড়িয়ে থাকা তার প্রধান সেনাপতি হাবিবুর রহমানকে দেখিয়ে বলেছিলেন আমার পাশে হাবিবুর রহমান দাঁড়িয়ে আছে, ওরা সংখ্যায় কম, আমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু, যদি আমিত্ব ফলাই তাহলে হাবিবুর রহমানরা নিজেদের একাকিত্ব বোধ করবে, এর থেকে সম্প্রীতি নষ্ট হবে, আমাদের উচিত হলো ওদের বুকে টেনে নিয়ে কাজ করা। নেতাজি ভুল করেছিলেন? নেতাজি ভুল করেছিলেন? সংখ্যাগরিষ্ঠ মানুষকে তো দায়িত্ব, এটা ভারতবর্ষকে এক সূত্রে বেঁধে রাখার দায়িত্ব এটা আমাদের। আজকে যে শহরে কাজী নজরুল ইসলাম লেখেন হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলেছে মানুষ, আপনারা বিভেদ করে এখানে কোনো কিছু করতে পারবেন না। কোটেশনটাকে উদ্ধৃতি করলেন, আপনি বিভেদ করে উদ্ধৃতি করতে পারবেন না, এটা ভুল করছেন উনি। আপনি কোরআনের আয়াত নয়, কিন্তু আমি স্পেসিফিক যে আয়াতের কথা বলছি, আপনাকে আর কথা বলি, যখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো থেকে হাঁটতে শুরু করলেন, তিনিও সমগ্র মিছিল নিয়ে ঢুকে গেলেন নাখোদা মসজিদের মধ্যে। এগুলো শিখুন, ভারতবর্ষের বাংলার ইতিহাস, কৃষ্টি, কালচার, আপনাদের কোনো সম্পর্ক নেই, আপনাদের কোনো সম্পর্ক নেই। আপনারা ধর্মীয় মেরুকরণ করে বাংলায় কিছু করতে পারবেন না। এই তো বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ, কলকাতার মানুষ আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই দিনকে থেকে মুসলিম অ্যাপিসমেন্ট হচ্ছে ছুঁড়ে ফেলে দিয়েছে এই কারণে যে আপনাদের মুখে কোনো উন্নয়নের পরিকল্পনা। 21-এর বিধানসভা নির্বাচনের কথা হচ্ছে। 21-এর বিধানসভা নির্বাচনে ফলাফল কি ছিল? 144টা ওয়ার্ড যদি আমি ধরি একদম পুরো ভোটের হিসেবে, সেখানে মাত্র 11টাতে বিজেপি এগিয়ে ছিল। ভবানীপুর উপনির্বাচনে পরাজয়ের পর 11 থেকে কমে সংখ্যাটা 9তে এসে দাঁড়ায়। অনেকে বলছেন যে নির্বাচনের মুখে প্রচার শেষ হওয়ার 7 দিন আগে এই বাঙালি হিন্দুদের পরিচয় বিশেষ করে মনে করিয়ে দেওয়ার পেছনে নাকি রাজনীতি আছে। দেখুন, এখানকার মেয়র বলছেন যে এই অংশকে পাকিস্তান বলেছেন, মিনি পাকিস্তান বলেছেন একটা অংশকে। আমার প্রশ্ন যে কোনো কি প্ল্যানিং চলছে কলকাতার এই ডেমোগ্রাফিকে পরিবর্তন করে সমস্ত কলকাতাকে পাকিস্তানে পরিণত করার? প্রথমে বিধানসভা নির্বাচন, তারপর 2 দফায় উপনির্বাচন, 6 মাসের মধ্যে একের পর এক নির্বাচনে এ রাজ্যে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। এবার সামনে কলকাতা পুরসভার ভোট, তার আগে বিজেপির শীর্ষ নেতার মুখে সেই পাকিস্তানের প্রসঙ্গ। কিন্তু ভোটের ঠিক মুখে কেন সেই ধর্মীয় মেরুকরণের প্রসঙ্গ? পরিসংখ্যান বলছে 2019 সালে লোকসভা ভোটের ফলে নিরিখে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে বিজেপি 50টি ওয়ার্ডে এগিয়ে ছিল। কিন্তু 2 বছর পর বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতায় বিজেপির এগিয়ে থাকা ওয়ার্ডের সংখ্যা কমে দাঁড়ায় মাত্র 11। উপনির্বাচনের পর ছবিটা বিজেপির পক্ষে আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। উপনির্বাচনের পর বিজেপির থেকে আরও 2টি ওয়ার্ড চলে গেছে তৃণমূলের ঝুলিতে। শেষ ফলাফলের নিরিখে কলকাতার 134টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল, আর বিজেপি এগিয়ে রয়েছে 9টিতে, কংগ্রেস 1টি ওয়ার্ডে এগিয়ে। এই প্রেক্ষাপটে বিজেপি বিরোধীদের দাবি কলকাতা পুরো ভোটে সুবিধে করতে পারবে না বুঝে ধর্মীয় বিভাজনের পথে হাঁটছে গেরুয়া শিবির। একটা অসভ্য, একটা বর্বর, বাংলা বিরোধী তো বটেই, ভারতবর্ষের যে সম্প্রীতি সংস্কৃতি বিরোধী একটা রাজনৈতিক দল পুরসভা নির্বাচনে তো হালে পানি পাচ্ছে না। ওদেরই তো নেতারা বলেছে 10টা টার্গেট 144-এ। 10টা যাদের টার্গেট হয় এর থেকেই বোঝা যায় কটা তারা পেতে পারে। এখানকার মানুষও বরদাস্ত করবে না, 21 তারিখে তার প্রমাণ পাবে। বিজেপি হিন্দু মুসলমান ছাড়া আর কোনো ইস্যু জীবনে কোনোদিন খুঁজে পায় না। কলকাতা ভারতবর্ষের সব রাজ্যের মানুষের বসবাসের এলাকা। কলকাতা মিনি ভারতবর্ষ, এটাই কলকাতার গর্ব। কলকাতার যা গর্ব তাকে যদি বিজেপি কলকাতার লজ্জা বলে, তাহলে বিজেপিকে ধিক্কার জানানো ছাড়া অন্য কিছু বলার নেই। সুকান্ত মজুমদার যেটা বলেছেন, তিনি নির্বাচনকে শুধু সামনে রেখে বলেননি, সার্বিকভাবেই যে বাস্তব অবস্থা সেটাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এটা আমাদের একটা ঘোষিত অবস্থান, এবং এই অবস্থান নিয়ে আমরা বিপরীত পরিস্থিতিতে আমরা লড়াই করে এসেছি। এর সঙ্গে আমরা কোনো অবস্থাতেই সমঝোতা করব না। বিশেষজ্ঞদের একাংশের মতে বিধানসভা নির্বাচনের সময়েও বিজেপি ধর্মীয় মেরুকরণের অস্ত্র ঝুলি থেকে বের করেছিল, কিন্তু লাভ হয়নি। এবার পুরো ভোটে কি হবে? সুকান্ত মজুমদার যে কথাটা বলেছেন তা একেবারেই অর্থহীন। কেননা এখানে ধর্ম নিয়ে কোনো বিচার করা হয় না। আমাদের এই রাজ্যে শিখ ছিলেন বিধায়ক খড়গপুরের,
আমাদের এই রাজ্যে মুসলমান অনেক মন্ত্রী হয়েছেন, কেউ আপত্তি করেননি। আসলে তারা নির্বাচনে হেরে যাবেন এটা স্পষ্ট, কারণ তাদের সংগঠন খুব দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তারা ভোট পাবেন না, সেই জন্যই তারা এখন এই হিন্দু তাসটা খেলবার চেষ্টা করছেন। 19শে ডিসেম্বর কলকাতায় পুরো ভোট, 21শে ডিসেম্বর ফল ঘোষণা। দীপক ঘোষ, আশাবুল হোসেন, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথের উদ্দেশ্যটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাস্তায় হেঁটে কলকাতার ভোটের আগে, কলকাতা পুরো ভোটের আগে পালে হাওয়া তোলা। কিন্তু কলকাতা শহরে বাঙালি হিন্দুর অস্তিত্বের সংকট, এই ভয় বা আমি বলছি এই জুজু দেখিয়ে যে হিন্দু বাঙালিকে, আমি কোট আনকোট সুকান্তবাবু যাচ্ছি, হিন্দু বাঙালিকে পালাতে হবে, কোথায় যাবেন, এই ভয় দেখিয়ে, এই জুজু দেখিয়ে আজকের দিনে, আজকের পরিস্থিতিতে কলকাতা পুরো ভোটে হিন্দু ভোট কনসলিডেট করা কি সম্ভব? আপনার সময় শুরু এখন। দেখুন, কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনেই পারেনি। বিধানসভা নির্বাচনে এই প্রায় গলিতে গলিতে এই ধরনের বক্তব্যই রেখেছিল বিজেপির বিভিন্ন নেতারা, কিন্তু তারপরে দেখা গেছে 61% মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে, বিজেপিকে ওই রকম হাওয়া থাকা সত্ত্বেও 29% কলকাতা শহরবাসী সমর্থন করেছিল। বুঝতেই পারছেন যে মানে কার্যত মানুষ রিজেক্ট করেছিল ধর্মীয় তাস ব্যবহারের বিষয়টি। তাহলে প্রশ্নটা হচ্ছে যে বিজেপি করছে কেন? তার কারণটা খুব পরিষ্কার, যে নির্বাচনের প্রচার থেকে শুরু করে প্রার্থী তালিকা দেওয়াকে কেন্দ্র করে, নেতাদের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে যদি দেখেন যে একটা ছন্ন ছাড়া বিজেপি অবস্থা, এই ছন্ন ছাড়া অবস্থা থেকে বাঁচার জন্যই ধর্মীয় তার শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কিন্তু উত্তরপ্রদেশ বা হিন্দি বলয়ে যেভাবে ধর্মীয় তাস ব্যবহার হয়, সেটা কি পশ্চিমবাংলায় কার্যকারী হয়? উত্তর না। 21-এর নির্বাচনই খুব স্পষ্ট করে দিয়েছে যে হিন্দু ভোটের মেরুকরণ কিন্তু যেভাবে উত্তরপ্রদেশ বা অন্য রাজ্যে হয় সেই লেভেলে করতে পারেনি। উল্টো দিকে সংখ্যালঘু ভোটটা কিন্তু মেরুকরণ হয়ে যায় আরো বেশি করে। কিন্তু তাহলে বিজেপি করছে কেন? তার কারণ হলো বিজেপি প্রথম স্থান অধিকার করার জন্য কিন্তু সুমন দা এই কাজটা করছে না। এটা কার্যত বামেরা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে, ফলে তাদের যে পুরনো ভোট ব্যাংক আছে, যারা আরএসএস করে, যারা হিন্দুত্ববাদী ভাবনার চিন্তা করে, তাদের যদি 10-15% ভোটটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু বামেদেরকে ছাপিয়ে যেতে পারে বা কাছাকাছি থাকতে পারে। এই হিন্দুত্বের তাসটার পেছনে কিন্তু প্রথম হওয়া বা বিরাট সংখ্যক ওয়ার্ড দখল করা কোনো কাজ করছে না। এটা কাজ করছে হলো বিরোধী হিসাবে নিজেকে টিকিয়ে রাখা। তাহলে কৌশলগত জায়গা থেকে বিরোধী হিসাবে টিকে থাকতে হবে কলকাতা শহরে, সেই কারণে কিন্তু হিন্দুত্বের জাগির তুলছে। এবং একই সাথে এটা খুব পরিষ্কার যে কলকাতা শহরে গভর্নেন্সের প্রশ্নটা আনতে পারছে না। বিজেপির রাজনীতির দেউলিয়াপনাটা কিন্তু পরিষ্কার ধরা পড়ছে যে আজকে শহরবাসীর অসংখ্য দুর্গতির ব্যাপার আছে। তৃণমূল সরকার এমন কোনো ভালো পুরসভা চালাচ্ছে না, কিন্তু পুরসভার গভর্নেন্সের জায়গা অ্যাড্রেস না করে একদম নতুন করে বিতর্কটা উস্কে দিয়েছেন বিশ্বনাথ দা। আমি গোপালবাবুর কাছে যাব। গোপালবাবু, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে প্রথম হওয়ার দৌড়ে বিজেপি নেই, বরঞ্চ দ্বিতীয় হওয়ার দৌড়ে বামেরা যাতে উঠে না আসে সেইটাকে প্রতিহত করার জন্য এই নতুন স্ট্র্যাটেজি, অথবা সেই বাংলা প্রবাদের মতো পুরনো চাল ভাতে পারে, সুতরাং সেই ব্রহ্মাস্ত্রকে, বিজেপির পুরনো সেই ব্রহ্মাস্ত্রকে ব্যবহার। 2021 সালের বিধানসভা নির্বাচনে দেখেছি পশ্চিমবঙ্গে বিজেপির প্রাপ্ত ভোট 2,28,00,000 মতো। হ্যাঁ, পরবর্তী সময়ে যে একটা অসম্ভব পোস্টপোনিং ভায়োলেন্স হয়েছে তার প্রেক্ষিতে উপনির্বাচনে অনেকটা বিজেপি ব্যাকফুটে ছিল, কিন্তু তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গে বিজেপি প্রধান বিরোধী রাজনৈতিক দলের জায়গাটা থেকে সিপিএম এর ব্যাক বেঞ্চার্স হবে, এটা ভাবার কোনো অবকাশ নেই। আপনারা গভর্নেন্সের প্রশ্নটা সামনে আনতে পারছেন না কেন গোপাল বাবু? কেন মানুষের পুরো পরিষেবা নিয়ে কথা বলতে পারছেন না? কেন বিকল্প ভাবনা তৈরি করতে পারছেন না? কেন গভর্নেন্সের জায়গাগুলোকে অ্যাড্রেস করতে পারছেন না? কেন ধর্মের? বিশ্বনাথ, আপনার কি মনে হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যর্থতার দিকগুলো তারা তুলে না ধরে চুপ করে মুখ বুজে আসছে? আপনাকে কেন ধর্মীয় তাসকে আলাদা করে আইডেন্টিফাই করতে হচ্ছে? ধর্মকে বাদ দিয়ে রাজনৈতিক অবস্থান। বেশ আমি দ্রুত একবার শুভময় মৈত্রের কাছে যাব। শুভময় দা, পুরসভার ভোট আমি বিজেপিকে ছেড়ে দিলাম, তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিলাম, বামেদের কংগ্রেসকেও ছেড়ে দিলাম। পুরসভার ভোট
একজন ভোটার হিসেবে, কলকাতার একজন নাগরিক হিসেবে সব থেকে বড় ইস্যু হওয়া উচিত নিঃসন্দেহে, এক্ষুনি স্নেহাশিস বাবু প্রতিবাদ করবেন, যে রাস্তার খানাখন্দ, জল জমে থাকা, একাধিক আগের তুলনায় বৃষ্টি কম হলেও জল জমে যাওয়া, ফুটপাত বেদখল হয়ে যাওয়া ইত্যাদি এবং ইত্যাদি। আমি বলছি ইস্যু কি কম পড়েছে? একজন নাগরিক হিসেবে এই ইস্যুগুলো আমার কাছে বেশি গুরুত্ব পাবে, বেশি প্রায়োরিটি পাবে, নাকি বাঙালি হিন্দুত্বের অস্তিত্বের সংকট? একজন কলকাতার বাঙালি হিন্দু ভোটারের কাছে কোনটা বেশি গ্রহণযোগ্য বলে আপনার মনে হয়? শুভময়দা। হ্যাঁ, দেখুন সোনু, প্রথম যে মূল বিষয়টা হলো এই বাঙালি হিন্দুর অস্তিত্ব সংকট, ফলে পৈতে খুঁজতে বেরোতেই হবে আর কি। এবং লালন অনেকদিন আগেই গেছেন এবং লালও ফিকে, ফলে লাল এবং লালন না থাকলে যেটা হয় সেটা একেবারেই সেইটাই কলকাতা শহর দেখতে চলেছে। এবং মূল বিষয়টা যেটা গিয়ে দাঁড়াচ্ছে, সে কারণেই রাজনীতির আলোচনা ছেড়ে মোটামুটি আজকে কলকাতার আবহাওয়া লন্ডনের মতোই, এবং তার মধ্যে আবার বিজেপি আমাদের পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে। ফলে কলকাতা আছে, কলকাতাতেই এটা বলার জায়গাতেই একটা বেশ সন্দেহ আসছে। তো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মূল যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বিজেপি এই ধরনের বক্তব্য রাখছে কেন। এখানে তো আরেকটা প্রশ্ন আসে, সত্যি বাঙালি হিন্দুর প্রশ্ন যখন এলো, পশ্চিমবঙ্গের যে মূল, কলকাতার যে মূল অর্থনীতি, অর্থাৎ কলকাতার যে ধরুন বাড়ি ব্যবসা সবটা মিলিয়ে, তার মধ্যে অবাঙালি হিন্দুরা কতটা দখল করে আছেন, বাঙালি হিন্দুরা কতটা দখল করে আছে, এই পরিসংখ্যানও খোঁজা যায়। এরকম বিভিন্ন পরিসংখ্যান খুঁজে বার করা যেতে পারে, যা দিয়ে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, অর্থনৈতিক পরিস্থিতির ভিত্তিতে বিভিন্ন আলাদা করা যায়। এবার মূল কথা হলো বিজেপির তাহলে এটা বলে লাভ কি হচ্ছে। প্রথম দেখা যাক যে 10-15টা আসন অবশ্যই বিজেপির জেতার সম্ভাবনা এখনো আছে। 3 থেকে তারা বাড়িয়ে কোন জায়গায় যেতে পারেন, 50 থেকে নেমে 10-11 চলেই এসছে আমরা জানি। সেই জায়গাগুলোয় হয়তো, সেই আসনগুলোয় তারা ডেটা অ্যানালিসিস করে দেখেছেন যে ধর্মীয় মেরুকরণ হয়তো সেই জায়গায় গুরুত্বপূর্ণ। 2, বিশ্বনাথ দা যেটা কথাটা বললেন সেটা হচ্ছে যে দ্বিতীয় থাকতে হবে। বিশ্বনাথ দা দ্বিতীয় থাকার একটা যুক্তি দিয়েছেন যে বামেদের যে ভোট বিজেপির দিকে এসেছিল সেটা ধরে রাখা। অন্য আরেকটা হচ্ছে যে এই ধরনের প্রচার করে বামেদের যে ভোটটা তৃণমূলে গেছিল সেটা যেন তৃণমূলেই থাকে, সেটারও ব্যবস্থা করা। অর্থাৎ এই ধরনের কথা বললে যে মানুষরা, কলকাতায় তো লিবারাল মানুষদের সংখ্যা বেশ বেশি, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভোটাররা যারা বামেদের দিকে হয়তো তৃণমূল থেকে ফিরে আসতেন, যে বাবা এবার তো তৃণমূল জিতেই যাবে, দেখি না একটু বামেদের ভোট দিয়ে, তাদেরকেও সাবধান করে দিচ্ছেন যে না, আপনারা ভালো করে তৃণমূলকেই ভোটটা দিন যাতে বামেদের ভোটটা না বাড়ে। এবং 3 নম্বর যে কারণ হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু 12 মাসে 13 পার্বণের মতো নির্বাচনও একইভাবে চলে। সামনে চলবে 3-4 মাস ধরে বিভিন্ন পৌর নির্বাচন, এবং সেই দিকে কিন্তু বিজেপির একটা লক্ষ্য আছে যে আগামী দিনে যে পৌর নির্বাচনগুলো, তার জন্যও একটা হাওয়া তোলা। অবশ্যই ধর্মভিত্তিক রাজনীতিতে বিজেপি পটু এবং সেভাবে তারা রাজনীতিতে ভালো ফল পায়, সুতরাং হয়তো একটুখানি সুদূর প্রসারী ভাবনাও আগামী পুরসভা নির্বাচনগুলোর জন্য তারা ভাবছেন। বেশ, রাজনীতিতে, ধর্মভিত্তিক রাজনীতিতে বিজেপি ভালো ফল পায়। আমি গোপাল মণ্ডল হাত তুলছিলেন, গোপাল মণ্ডলের কাছে যাব, কিন্তু বিশ্বনাথ দার একটা প্রশ্ন নিয়ে যাব, সেটা হচ্ছে যে বিধানসভা ভোটে মোটামুটি ধর্মীয় মেরুকরণের চেষ্টা বিভিন্ন স্তরের নেতাদের দিয়ে তো কম হয়নি, সেটা যদি ডিভিডেন্ড না দেয়, হঠাৎ কলকাতায় যেখানে মানে তথাকথিত বা আরবান ক্লাসের বাস, সেই কলকাতা শহরের মানুষ ধর্মীয় মেরুকরণের রাস্তায় এই এত সহজে পা রাখবেন? গোপালবাবু, সুকান্তবাবু একটা কথা বলেছেন তার বক্তব্যের মধ্যে, যেটা কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই কলকাতার মানুষ দেখিয়েছিল 1946 সালের হিন্দু নিধন, সেটা ভুলে গেলেন, উনি সে কথা মনে করিয়ে দিচ্ছেন। তা যে কথাটা বারবার সমস্ত বক্তারা বলছেন যে পশ্চিমবঙ্গের ধর্মের ভিত্তিতে মেরুকরণের রাজনীতিটা কতটুকু কাঙ্ক্ষিত, কতটুকু অনাকাঙ্ক্ষিত, আমরা কিন্তু দেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার সাথে সাথেই তিনি মুয়াজ্জেম ভাতা চালু করেছিলেন, ইমাম ভাতা চালু করেছিলেন। কিসের ভিত্তিতে ছিল সে মুয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা? অধর্মের ভিত্তিতে, না ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে, না ধর্মের ভিত্তিতে? প্রশ্ন থেকেই যায়। তাহলে সেই মুসলিম অ্যাপিসমেন্ট সেটা আমরা দেখেছি। সংখ্যালঘু তোষণের অভিযোগ, স্নেহাশিস চক্রবর্তী। না, বিজেপি যদি 1 ঘন্টা তাদের বক্তৃতা দিতে বলা হয়, ভাষণ দিতে বলা হয়, তারা হিন্দু, মুসলমান, পাকিস্তান ছাড়া যদি বলতে বলা হয়, ওরা কখনো বলতে পারবে না, এর বাইরে কখনো বলতে পারবে না। এদের উন্নয়নের কোনো পরিকল্পনা নেই, দেশের সমাজকে ধরে রাখার কোনো ব্যবস্থা নেই, ভাবনা নেই, সম্পূর্ণ ভাঙনের কথা বলে। এই করে যদি কিছু ভোট বাড়াতে পারে, সেকেন্ড হওয়ার, পরের প্রতিবেদন, যেহেতু এতজন বক্তা গোয়া নিয়ে বললেন, গোয়ার পরিস্থিতি সত্যি সত্যি বাঙালি দর্শক প্রতিদিন হয়তো আপডেটেড থাকেন। আমি দ্রুত একবার
কয়েকটা নতুন ডেভেলপমেন্টে আসি। এক হচ্ছে গোয়া ফরওয়ার্ড পার্টি, যাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা জোট বাঁধার সম্ভাবনা নিয়ে বিস্তর জল্পনা ছিল, তারা এখন এই বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে, রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তারা অংশগ্রহণ করছে, এবং মালদায় কিছুদিন আগে যে ছবিটা এক তৃণমূল নেত্রীর ভাইরাল হয়েছিল সেইটা ব্যবহার করে। আবার কিছুক্ষণ আগে যে প্রসঙ্গে আলোচনা হলো, অবশ্যই সেই প্রসঙ্গে আমাদের প্রশ্ন থাকবেই যে গোয়ায় সাংবাদিক সম্মেলন শুরু হচ্ছে জয় সিয়ারাম বলে। কই কলকাতায় তৃণমূল কংগ্রেসের কোনো সাংবাদিক সম্মেলন তো এই ধ্বনি দিয়ে শুরু করতে হয় না। আমি দ্রুত একবার দেখাবো প্রতিবেদন। মালদার তৃণমূল নেত্রীর এই সেলফি ঘিরে বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। এবার তার আঁচ গিয়ে পড়ল 2138 কিলোমিটার দূরে গোয়াতেও, যেখানে সংগঠন শক্তিশালী করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিছুদিন আগে যে গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে তৃণমূলের জোট বাঁধার জোর জল্পনা তৈরি হয়েছিল, সেই দলই টুইটারে মালদার তৃণমূল নেত্রীর ভাইরাল ছবি পোস্ট করে আক্রমণ করেছে। তারা লিখেছে, গোয়ার কয়েকটি রাজনৈতিক দল ও তার নেতারা নিজেদের স্বার্থে এমন দলের সঙ্গে হাত মেলাচ্ছেন যাদের নেত্রী হাতে আগ্নেয়াস্ত্র ধরে রয়েছেন। এটা অন্ধকারের চেয়েও খারাপ। এই ধরনের অমার্জিত ও হিংসাত্মক রাজনীতি থেকে সরে আসা উচিত। গোয়ার স্বার্থে তাদের ক্ষমা চাইতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরে তার সঙ্গে দেখা করেছিলেন গোয়া ফরওয়ার্ড পার্টির প্রধান বিজয় সরদেশাই, যদিও পরে কংগ্রেসের সঙ্গে হাত মেলায় এই দল। এই প্রেক্ষাপটে গোয়া ফরওয়ার্ড পার্টির টুইট নিয়ে তাদের নিশানা করেছে তৃণমূল। একটি ঘটনা, সেই ঘটনা ফেক না সত্য, সেই সমস্ত যাচাই না করে এরকম ধরনের তো কত কিছুই আজকাল বেরোচ্ছে, তার সত্যতা নেই। একটা কোন ঘটনা, সেই ঘটনা নিয়ে যে ফরওয়ার্ড পার্টি আমাদের সঙ্গে কথা বলেছিল, তারপরে আবার ডিগবাজি খেয়ে কংগ্রেসের দিকে চলে গেল, তারা এতটাই ভয় পাচ্ছে আমাদের যে এই ধরনের কথাবার্তা বলে গোয়ার মানুষকে বোঝানোর চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। দিদির সব থেকে বড় রাজনৈতিক অস্ত্র কি জানেন? পলিটিক্যাল কোচিং। আমাকে গোয়ার এমপি বলছে যে এত তৃণমূল টাকা পায় কোথায় দাদা? দে আর সিম্পলি বার্নিং দ্য মানি। এত টাকা পায় কোথায় ওরা? তাহলে হরি গোটা বাংলা লুটে টাকা পায় কোথায়? মানে গোটা বাংলার পঞ্চায়েত লুট, পিডব্লিউডি লুট, রেশন লুট, গরু পাচার, কয়লা পাচার, পয়সার অভাব আছে। এখন আবার আদানি চলে আসছে দিদির জন্য। দিদির এখন চকচক করছে লক্ষ্মী। এত তাড়াতাড়ি চিনে ফেললে তৃণমূল কংগ্রেসকে তো মুশকিল আছে। আরও কিছুদিন বেড়ানো হলো, তারপরে যদি টুইটটা করতো ভালো লাগতো। বাংলার মানুষ চিনতে একটু দেরি করছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলার থেকে অন্যরা এগিয়ে আছে। এদিকে ভোটমুখী গোয়ায় তৃণমূল আবার প্রচারে ইস্যু করেছে দলনেত্রীর ধর্মকে। ममता दीदी एक हिंदू पुजाऱ्याची चली आणि एक ब्राह्मण फॅमिली आणि तेका परत ते तुम्ही अँटी हिंदू म्हणतात। ओम नमः भगवते वासुदेवाय नमः, त्र्यंबकेश्वरी गौरी नारायण नमस्तुते, जय सियाराम। জয় সিয়ারাম। 2011 সালের জনগণনা অনুযায়ী গোয়ায় প্রায় 67% হিন্দু, খ্রিস্টান ধর্মাবলম্বী প্রায় 25% এবং মুসলিম 8%। যারা জয় শ্রীরাম বলেছেন রাজনৈতিক মঞ্চ থেকে, তারা বিষয়টি বুঝে বলেননি। আর আমাদের জয় শ্রীরাম শব্দটাকে মানুষ বিকৃতভাবে ব্যাখ্যা করেছেন। শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি, আর রাম মূল্যবোধের প্রতীক। উত্তর ভারতের মানুষ একে অন্যের সঙ্গে দেখা হলে এটা বলেন জয় শ্রীরাম, মানে সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক, এটাই জয় শ্রীরাম। আমরা তো চাই সারা ভারতবর্ষের মানুষ এই শব্দে একজন অন্যজনকে সম্বোধন করুন। দিদি আর মোদির মধ্যে আমি বারবার করে বলি না, এদের এত বেশি রাজনৈতিক ডিএনএর মিল কল্পনা করতে পারবেন না। দিদি কিন্তু এবারের ভোটও, বিধানসভা ভোটেও নন্দীগ্রাম থেকে মন্দির দিয়ে শুরু করেছিল, তারপরে মসজিদে গেছে পরে। দিদি একজন সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী মানুষ। কংগ্রেসের সে কখনো মেম্বার ছিল, তার লজ্জা লাগে, কিন্তু তার একথা কখনো মনে হয়নি যে আমি বিজেপির সঙ্গে ঘর করেছি, আমার লজ্জা লাগে। এই হচ্ছে বাংলার দিদি। এরকম স্যাম্পল ভারতবর্ষে পাওয়া যাবে না। গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তৃণমূল। আশাবুল হোসেন, দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রাজনীতির মঞ্চ থেকে ধর্মের কথা কেন? শ্রেয়াশিস চক্রবর্তী। দেখুন, আমরা তো সব ধর্মের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে, বিশ্বাসও আছে। আমাদের যেমন হিন্দু আছে, মুসলমান আছে, সব ধর্মের মানুষ। কিন্তু কলকাতায় যখন আপনি সাংবাদিক সম্মেলন করেন, হাত জোড় করে জয় শ্রীরাম বলতে হয় না। আমি মানছি যে জয় শ্রীরাম এবং শ্রীরামের মধ্যে আপনারা ডিফারেন্সিয়েট করেন, কিন্তু কোনো কথাই তো বলতে হয় না। রাজনীতির কথা বলেন রাজনীতির মঞ্চ থেকে। আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষে আজকে আমরা
লড়ছি বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য। আমাদের সামনে কিন্তু ডেভেলপমেন্টই আছে লক্ষ্য। এখন এই দলের সাথে বিভিন্ন ধর্মের মানুষ যুক্ত আছে, তাদের ভাষা ধর্ম সম্পূর্ণ আলাদা হতে পারে, আমাদের ছুতমার্গ তো নেই সেখানে। কিন্তু এখানে এই অভিযোগ আমরা ব্যবহার করছি না বা এই হিন্দুত্বের সফট হিন্দুইজমের চটিতে পা গলালে বোধহয় আসলে বিজেপির হাত শক্ত হয়। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক দীর্ঘদিনের, এবং এই প্রশ্নে আমি কৌস্তবের কাছে আসব। কৌস্তব, তৃণমূল কংগ্রেসকে আমি সফট হিন্দুত্বের অভিযোগ করলাম, কিন্তু কংগ্রেসের আমি সুদূর অতীত বলি, সাম্প্রতিক অতীত বলি, এই নরম হিন্দুত্বে কিন্তু বারবার কংগ্রেসের ক্ষেত্রে অভিযোগ উঠেছে। আমি যদি 1989 সালে চলে যাই, সেখানে ওই ভোটের ঠিক 21 দিন আগে, 3 সপ্তাহ আগে বিতর্কিত জমির পাশে ভূমি পূজনের জন্য অনুমতি দিয়ে দিয়েছিলেন রাজীব গান্ধী। তার পরের সরকারটা কিন্তু এসেছিল বিজেপির সমর্থনে এবং বামেদের সমর্থনে, ভিপি সিং এর সরকার। পুরনো কথা বললাম, নরম হিন্দুত্ব সেদিনও ডিভিডেন্ড দেয়নি, ইদানিংও ডিভিডেন্ড দেয়নি। যখন রাহুল গান্ধী মন্দিরে মন্দিরে ছুটে যাচ্ছিলেন কিংবা পইতে তুলে দেখাচ্ছিলেন, তার পরের যে নির্বাচনগুলো হয়েছিল কংগ্রেসের ফলে কিন্তু উন্নতি হয়নি, এবং অনেকে বলতে শুরু করেছিলেন যে নরম হিন্দুত্বের রাস্তায় হাঁটলে আসলে বিজেপি শক্তিশালী হয়। কৌস্তবের সময় শুরু এখন। বলছি সুমনদা, আমি একটা জিনিস ক্যাটাগরিক্যালি বলছি যে আমাদের যে কোনো প্রধানমন্ত্রী একজনকে দেখান যে রাজনৈতিক মঞ্চ থেকে উঠে জয় শ্রীরাম বলেছে বা ইলা ইল্লা ইল্লা বলেছে, কেউ বলেনি। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক হারবার্ট যেটা বলতেন যে রাজনীতি এবং হচ্ছে গিয়ে ধর্ম যদি একই গাড়িতে যদি ট্রাভেল করে, তাহলে এর পরে একটা টর্নেডো বা একটা ওয়ার্ল্ড উইন্ড আসতে বাধ্য। এবং নেহেরু যেটা বলতেন, আমি কৌস্তব তোমার সঙ্গে 100% একমত। সত্যি মঞ্চ থেকে বলেননি, কিন্তু প্রচার শুরুর আগে মাচাই বাবার কাছে গিয়ে কপালে, ফোরহেডে তার পদস্পর্শ নিতেন না। কিন্তু আমি একটা কথা বলছি যে আমি ধর্মীয় যে সেকুলারিজম জায়গাটা, সেটা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা বিভিন্ন পদাধিকারীরা, ভারতবর্ষের যে মূল সেকুলারিজমের আইডিয়াটা, সেটা কখনো কিন্তু কংগ্রেসের কোনো মন্ত্রী বা আপনি দেখবেন না কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এই জায়গাটা কখনো আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং যেটা নেহেরু যেটা বলতেন যে সেকুলারিজমের জায়গাটা, মূল জায়গাটা রক্ষা করতে গেলে রাজনীতি এবং ধর্ম দুটোকে সেপারেট রাখতে হবে। এবং যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখন যে জিনিসটা আসছে, এই কিছুক্ষণ আগে না বিজেপির এই যেমন নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, ওরা কিছু বললে গ্রেট ক্যালকাটা কিলিংস নিয়ে কথাবার্তা বলে। এখন গোপাল বাবু তো সেই জিনিসটা দেখেননি, সেটা তো দেখেছিলেন যিনি চাক্ষুষ করেছিলেন, তার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো তিনি চাক্ষুষ করার পরেও কেন নেহেরুর মন্ত্রিসভায় একজন মন্ত্রী ছিলেন, এটা আমি বিজেপির নেতাদের সবসময় প্রশ্ন করি। উনাকেও প্রশ্ন করছি, উনার জবাব থাকলে উনি জবাব দেবেন। এর পরের যে প্রতিবেদনটা আসছে, সেটা সুমনদা তুমি যেটা বললে, সেটা হচ্ছে গোয়া ফরওয়ার্ড পার্টির এইগুলো নিয়ে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত বা তৃণমূলের এই যে ধর্মীয় কথাবার্তা শুনে আমার তো একটা কথা খুব ভালো মনে পড়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 1998-এর সেই ইন্টারভিউ, যেখানে উনি বলছেন বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালাই। তো ডিফারেন্স তো কিছু নেই, বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো তফাৎ আছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোয়াতে তোমাদের যে স্ট্রাকচারটা দেখালে, সেখানে 8% মুসলমান ভোট, সেখানে গিয়ে তো লাইল্লা বলবেন না, সেখানে খুব স্বাভাবিক জয় শ্রীরাম দিয়ে শুরু করবেন। আমাদের বক্তব্যটা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিজেপির রাজনীতির সাথে যে সাদৃশ্য, আমরা তো এর বিরোধী। আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া বা বিজেপিকে ভোট দেওয়া আদতে হচ্ছে সম্পূর্ণভাবে বিজেপির হাত শক্তিশালী করা। আরেকটা ছোট্ট কথা, এই মমতা বন্দ্যোপাধ্যায় না, বিষয়টা হচ্ছে ওই আমরা একই কথা বলতে চাই যে আমাদের প্রতিটি ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চেও বলেন, তখন হিন্দু মুসলিম সব ধর্মেরই বিভিন্ন স্তোত্র তিনি কিন্তু উচ্চারণ করেন। তো আমরা ধর্মনিরপেক্ষ বলতে এটা বুঝি যে ভারতবর্ষের সব ধর্ম সম্প্রদায় তার নিজ নিজ ধর্ম পালন করবে, তার প্রতি আমাদের বিশ্বাস আছে বলে আমরা শ্রদ্ধা করি। বামপন্থীদের কোনো বিশ্বাস ছিল না, তাই তারা ধর্মকে এড়িয়ে চলতো। আমরা ধর্মকে এড়িয়ে চলি না, বাট প্রতিটি ধর্মের এত কথা বলছেন তো। আজকে যেভাবে গুজরাট দাঙ্গার পরে যেভাবে মুসলিম নিধন হয়েছিল, তারপরে আপনার দলনেত্রী কিভাবে ওই কেন্দ্রীয় সরকারের কোন দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে কিভাবে থেকেছিল, এটা একটু বলবেন? যেভাবে মুসলমানদের উপর যেভাবে নিধন হয়েছিল, তারপরেও আপনারা নিজেদেরকে না, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম চোটে এই বিজেপির এই ধর্মীয় মেরুকরণ এগুলোর বিরুদ্ধে তিনি লড়াই করছেন। কংগ্রেস কোথায়? কংগ্রেসের ভূমিকা কি আছে? আপনাদের আমলেই পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা, আর কংগ্রেসটা কোথায়? তৃণমূলই তো লড়াই করে বিজেপিকে হারিয়ে ভারতবর্ষের রাজনীতি সম্ভবত এটাই যে এই হিন্দুত্বের এবং রাজনীতির সঙ্গে ধর্মকে মিলিয়ে ফেলার ক্ষেত্রে
একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং কেউ সরাসরি একেবারে নিজেদের ঘোষিত নীতি হিসেবে ধর্মকে এনেছে, কেউ আনেনি। কিন্তু বারবার বিভিন্ন মন্দির, কখনো গুজরাটের সোমনাথ মন্দির, কখনো ভোটের আগে কৈলাস মানস সরোবর, এমনকি পোস্টারে ধর্মীয় দেবতাদের স্থান দিয়েছে ভোটের জন্যই। দেখুন, কলকাতা পুরো ভোটের আগে রাজ্য বিজেপির শীর্ষ নেতারা কি ধর্মীয় মেরুকরণই উস্কে দিতে চাইছেন? একের পর এক নেতার মন্তব্যের জেরে উঠছে এই প্রশ্ন। জনাব ফিরহাদ হাকিম তিনি হবেন কলকাতার মেয়র, কেউ কখনো ভাবতে পারেনি। আর পাকিস্তান থেকে সাংবাদিক এলে বেটিয়া বুরুজার বন্দরে নিয়ে গিয়ে বলবেন ইয়া ভি এক ছোটা পাকিস্তান হ্যায়। পশ্চিমবঙ্গতে রোহিঙ্গা, বাংলাদেশের জামাত, রাজাকার এরা ঢুকছে, এরা আধার কার্ড, এপিক কার্ড তৈরি করছে। আমাদের রেশন, আমাদের জমি, আমাদের কাজ, আমাদের সম্পদ সব ভাগ করে নিয়ে চলে যাচ্ছে। বিধানসভা ভোটের আগে গোয়ায় তৃণমূল নেতৃত্বের মুখে আবার উঠে আসছে তৃণমূল নেত্রীর ধর্মের প্রসঙ্গ। ममता दीदी एक हिंदू पुजाऱ्याची चली आणि एक ब्राह्मण फॅमिली জানিয়ে চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন রাজনীতির সঙ্গে ধর্মকে সূক্ষ্মভাবে মিলিয়ে দেওয়ার রাজনীতি বর্তমানে প্রায় সব দলই করে চলেছে। ভোট মানেই বিজেপির মুখে মন্দিরের প্রসঙ্গ, ভোট মানেই ধর্মীয় যাত্রা। আবার গত কয়েক বছরে কংগ্রেসও মন্দির রাজনীতিতে বিজেপিকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। গুজরাট থেকে কর্ণাটক কিংবা রাজস্থান, মন্দিরে মন্দিরে রাহুল গান্ধী, পুজো অর্চনা আশীর্বাদ। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে ভোটের আগে রাহুল পৌঁছে গিয়েছিলেন কৈলাস মান সরোবরে। ভোপালে নির্বাচনী সংকল্প যাত্রা শুরুর আগে মধ্যপ্রদেশের রাজধানী ছয়লাভ হয়ে গিয়েছিল শিবভক্ত রাহুলের পোস্টারে। উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের মুখে প্রিয়ঙ্কা গান্ধীর মুখেও শোনা যাচ্ছে জয় মাতা দি স্লোগান। প্রিয়াঙ্কাকে অতীতে বহুবার নানা মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। প্রয়াগের সঙ্গমে মৌনী অমাবস্যার দিন গঙ্গায় স্নানও করতে দেখা গিয়েছে তাকে। আবার মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের আগে ইন্দৌরে মসজিদে গেছিলেন প্রধানমন্ত্রী মোদী। ধর্মগুরুদের সঙ্গে আলাপচারিতা, ধর্মাচরণ শোনা। সোনিয়া গান্ধীও প্রতিবার লোকসভা ভোটের মনোনয়ন দাখিলের আগে নিয়ম করে যজ্ঞ করেন। কখনো তার সঙ্গে থাকেন রাহুল, কখনো প্রিয়ঙ্কা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও তিরুপতি মন্দির থেকে বৈষ্ণোদেবী, নানা সময় নানা মন্দিরে ঘুরতেন। তার গলায় সব সময় দেখা যেত রুদ্রাক্ষের মালা। ধর্মগুরুদের সঙ্গেও তার সখ্য ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ও ভবানীপুরের ভোটের সময় মন্দিরে পুজো দিয়েছেন, মসজিদে গেছেন, গুরুদ্বারায় গেছেন। উত্তরপ্রদেশ ভোটের মুখে অরবিন্দ কেজরিওয়ালকেও এখন দেখা যাচ্ছে ধর্মাচরণ করতে। এই প্রেক্ষাপটে পর্যবেক্ষকরা বলছেন ধর্মের রাজনীতি এখন সব দলেরই ভরসা। আমি এটাকে ধর্মের তাস বলি না, আমি এটাকে বলি কমিউনিটি কনসাসনেস, অর্থাৎ একটা সম্প্রদায় সচেতনতা। কিন্তু যদি ধর্মকে কাজে লাগিয়ে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পরায়ণ মনোভাব বা বিদ্বেষ পরায়ণ প্রচার আমি করি, তাহলে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। সম্প্রদায় সচেতনতা আর একটা হচ্ছে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতাকে আমরা নিন্দা করব। গান্ধীজি অবশ্য বলতেন, আমি যদি একনায়ক হতাম রাষ্ট্র ও ধর্মকে বিচ্ছিন্ন রাখতাম। আমি আমার ধর্মমতে শপথবদ্ধ, এর জন্য আমি মরতেও প্রস্তুত। কিন্তু এ আমার ব্যক্তিগত ব্যাপার, এক্ষেত্রে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। রাষ্ট্র দেখভাল করবে ধর্মনিরপেক্ষ ভালো মন্দগুলি, স্বাস্থ্য, যোগাযোগ, বৈদেশিক সম্পর্ক, মুদ্রা ব্যবস্থা প্রভৃতি কিছু, কিন্তু আপনার বা আমার ধর্মমত নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু বলতেন, ধর্মকে রাজনীতি থেকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া উচিত। ধর্ম ব্যক্তি বিশেষের বিষয় হওয়া উচিত। ব্যক্তি হিসেবে মানুষ যে ধর্ম পছন্দ করে তাহা অনুসরণ করার পূর্ণ স্বাধীনতা থাকিবে, কিন্তু ধর্মীয় কিংবা অতীন্দ্রিয় বিষয়ের দ্বারা রাজনীতি পরিচালিত হওয়া উচিত নয়। কিন্তু বর্তমান নেতা নেত্রীরা কেউ কি তাদের এই কথা মনে রাখেন? দীপক ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শিল্পী সমীর রাইচের কাছে যাব। সমীরদা, দুঃখ এটাই যেটা বলছিলাম যে কলকাতার রাস্তাঘাট, জল জমা,
বা ফুটপাতের হকার, এইগুলো আর ইস্যু হয় না। এবং সার্বিকভাবে যদি দেশের রাজনীতি দেখি, দারিদ্র, বেকারত্ব, তেলের দাম, গোটা জাতীয় সড়কগুলোর কি অবস্থা, এইগুলো নির্বাচনে ইস্যু হয় না। আলটিমেটলি সেই হিন্দু মুসলমান অথবা আরও তীব্রভাবে এক ধর্মের প্রতি অন্য ধর্মের বিদ্বেষ, সেটাই একমাত্র রাজনীতিবিদদের প্লেয়িং কার্ড। সমীর দা। সুমন, আমি প্রথমে একটা কথা আমি বলতে চাই, যেটা আমি আজকের অনুষ্ঠানটার প্রথমেই দেখলাম, যে ববি হাকিমকে কেন করা হয়েছিল মেয়র কলকাতার, তার জন্য তার পেছনে একটা অন্য উদ্দেশ্য ছিল, এটা আমি বিশ্বাস করি না। তার কারণটা হলো যে আব্দুল কালাম আজাদ আমাদের যখন রাষ্ট্রপতি হয়েছেন, তখন ওনাকে রাষ্ট্রপতি পদের জন্য যারা সাপোর্ট দিয়েছিলেন তারা নিশ্চয়ই ভাবেননি যেটা একটা মুসলিম দেশ বানানো হবে। সুতরাং এই ধরনের কথাগুলো একদম অযৌক্তিক। দ্বিতীয়ত, দেখো কি অদ্ভুতভাবে যে আমাদের গোটা ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো কতটা দৈন্য অবস্থা, কতটা ভিখিরি হয়ে গেছে, যে তারা তাদের যে কাজকর্ম সেইটা দিয়ে মানুষকে বোঝাতে পারছেন না যে আপনারা আমাদের পাশে থাকুন। তারা বুঝেছেন মানুষকে নিতে গেলে আমাকে ধর্মের নামে দোহাইটা দিতে হবে, এবং সবাই কিন্তু বকধার্মিক। এবং তার থেকে মারাত্মক কথা, আমি যে একদম তার উল্টোটাই যদি ভাবি, আমরা তো দেখি না, যেমন আমরা সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দেখছি বিভিন্ন মন্দিরে যেতে ভোটের আগে। কোথায় আমরা কোনো পূজারি, যিনি আমরা কখনো শুনেছি যে কোনো পূজারি কোনো তৃণমূলের অফিসে গিয়ে একবার করে নমস্কার করে এসছেন, বা কোনো বিজেপির অফিসে গিয়ে? কারণ তারা সত্যিকারের পুজোটা করেন, তারা সত্যিকারের ধার্মিক মানুষ। সুতরাং যিনি ধার্মিক হবেন তাকে না লোক দেখানোর দরকার নেই। এই লোক দেখানোর দরকারটা কিন্তু ভয়ের। এবং তার থেকেও মারাত্মক হলো এর মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস যেটা আছে, যার যেখানে সুবিধে সেইখানে তারা সেই ধরনের কথাবার্তা বলছেন। তাতে কিন্তু জনগণেরই সত্যি সত্যি এর থেকে একটা বড় বিপদ হতে পারে যে কোনো সময়। আমি বলছি, যেমন বিজেপি হিন্দুত্বের তাজ দেখাচ্ছেন, এবং সত্যি কথা শাসক দল এখানে তৃণমূল, তারাও অনেক সময় একেবারেই আমরা যেরকম কি বলবো মৌলভী ভাতা দেখেছি। এরকম বহু ঘটনা আছে। এবং যেমন আমরা শুনলাম যে মাননীয় ফিরহাদ হাকিমের মুখে মিনি পাকিস্তান, অর্থাৎ এইগুলো না ভীষণ উস্কানিমূলক কথাবার্তা। এবং ভোটে জেতার জন্যে তারা কখনোই ভাবেন না, তারা কোনো ভোটারকে, যারা ভোটার কখনোই ভাবেন না যে ভোটার একজন সাধারণ মানুষ, একজন ভারতীয় নাগরিক, বা একজন কলকাতার পুরো ভোট হলে কলকাতার পুরসভার একজন নাগরিক। তারা কিন্তু ভাবেন, তারা দেখেন, তিনি আগে দেখেন প্রত্যেকটি দল তিনি হিন্দু না মুসলিম, তাহলে তার মন বুঝে আমি কথা বলবো। যে আমার যদি হিন্দু পাড়া হয় আমি হিন্দুর মন বুঝে কথা বলবো, মুসলিম পাড়া হলে মুসলিমদের মন জুগিয়ে কথা বলবো। এক অদ্ভুত জায়গায় আমরা বাস করছি। এবং মধ্যখান থেকে যেটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সাধারণ নাগরিকদের স্বার্থ। তাদের ওই বড় ছবিগুলো দেখলে, দারিদ্র, বেকারত্ব, জিনিসপত্রের দামের ইস্যুগুলো, অথবা একেবারে যদি একটা পুরসভার ভোট দেখি সেখানে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, কোথাও এই ধর্মের টানাপোড়েনে সেগুলো আলোচিতই হয় না, ইস্যু হয় না, এবং অবশ্যই সমাধানও হয় না। আমি দ্রুত এখান থেকে আমার পরের প্রতিবেদনে আসব, যেটা কিন্তু নিখাত রাজনৈতিক এবং রাজনৈতিক চাপানুতরে। মুখ্যমন্ত্রীর বিদেশ সফর, চীন, রোম, শিকাগোর পর এবার নেপালে বিদেশ সফরের আমন্ত্রণ ছিল। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক অনুমতি নিতে হয় অবশ্যই, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে, সেই অনুমতি নাকচ করে দেয়, এবং এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। দেখুন, চীন, রোম, শিকাগোর পর এবার নেপাল। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর ঘিরে বিতর্ক। মুখ্যমন্ত্রী নেপাল সফরে ছাড়পত্র দিল না মোদী সরকার, যাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে বাকযুদ্ধ চরমে। শনিবার নেপালের অন্যতম বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক সম্মেলন, সেখানে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু শুক্রবার জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল যাত্রার অনুমতি দেয়নি বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার জানতে চেয়েছিল নেপালের একটি রাজনৈতিক দল কেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে। এ ব্যাপারে ব্যাখ্যাও দেওয়া হয় নবান্নের তরফে, কিন্তু শেষ পর্যন্ত ছাড়পত্র মঞ্জুর করেনি বিদেশ মন্ত্রক। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, কারণ এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ সফরের অনুমতি দেয়নি কেন্দ্র। গত অক্টোবরে রোমে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বিশ্ব শান্তি বৈঠকের মঞ্চে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পান মুখ্যমন্ত্রী। কিন্তু এরকম একটি অনুষ্ঠানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ করা ঠিক নয়, এই যুক্তিতে রোম সফরের অনুমতি দেয়নি বিদেশ মন্ত্রক জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। अगर शांति का बात आया और देश में एक रिप्रेजेंटेशन एशिया में मिला, तो आप लोगों ने क्यों मेरे को रोक दिया, क्यों मेरे को जाने नहीं दिया? हर तरह पे सही करते हैं, लेकिन इसमें मेरे को रोका नहीं जाएगा। लेकिन आई एम एज ए हिंदू वुमेन, व्हाई यू डोंट अलाउ मी, डिडंट अलाउ मी? आप बोलो, अगर हिंदू धर्म के लिए इतना जिक्र करते हो, जिलासी, पूरा जिलासी।
এর আগে 2018-তে স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার 125 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে আমন্ত্রণ পান মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সব প্রস্তুতির পরেও সফর বাতিল করতে হয়। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর বাতিল হওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাতে তারা ভীত ত্রস্ত, তার জন্যই তারা ঈর্ষান্বিত, তার জন্যই তারা এই হিংসার প্রতিফলন ছাড়পত্র না দিয়ে তারা দেখাচ্ছে বা প্রতিফলন ঘটছে। এটা বিদেশ মন্ত্রকের বিষয়। বারবার মুখ্যমন্ত্রী বিদেশ সফর বাতিল হয়ে যাচ্ছে না কেন, কি উদ্দেশ্য? সেটা বিদেশ মন্ত্রকই বলতে পারবে। আমি তো দলের কর্মী, তাও একটি রাজ্যের। নেপাল যেতে গেলে তো বিদেশ মন্ত্রকের পাসপোর্ট ভিসা লাগে না, নেপাল তো যে কেউ যেতে পারে। আপনি মনে করলে আপনি এখনই চলে যেতে পারেন গাড়ি নিয়ে। এখন মমতা ব্যানার্জি তার নিজের দর বাড়ানোর জন্য নানা রকম কথা বলতে কি করবে? নেপালি কংগ্রেস বলে কিছু আছে আমার জানা নাই। আপনি যদি বলেন মমতা ব্যানার্জি যেতে পারছেন, আমি নিয়ে যাবো। যদি দিদি পয়সা দেয় আমি দিদিকে সঙ্গে নিয়ে যাবো নেপালে। কোথায় যাবে দিদি? 2018 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের চীন সফরে যাওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে তা বাতিল করতে হয়েছিল। 2020-এর 3রা ডিসেম্বর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন ডিবেটে অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে শেষ মুহূর্তে হঠাৎই অনুষ্ঠান স্থগিত হয়ে যায়, যাতে চরম ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। গোপালবাবু, একটা নয়, পরপর এতগুলো সফর একইভাবে যদি কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক বাতিল করে দেয়, অবধারিতভাবে রাজনৈতিক ইস্যু হবে এবং পাশাপাশি কেউ অত্যন্ত ঘন ঘন প্রধানমন্ত্রী বিদেশ সফরের প্রসঙ্গ তুলতেই পারেন। গোপালবাবু, দুটো বিষয় উঠে আসছে। একটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোথায় যেতে চাইছিলেন? তিনি ইনভাইট হচ্ছেন কাঠমান্ডুতে। আচ্ছা, কাঠমান্ডুতে কি কেন্দ্রীয় মন্ত্রকের পারমিশন প্রয়োজন হয়, ভিসা প্রয়োজন হয়, না পাসপোর্টের প্রয়োজন হয়? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইতিপূর্বে যে সমস্ত বিদেশ সফরগুলো আপনি তথ্যগত বিদেশি রাষ্ট্রে যেতে গেলে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিদেশ মন্ত্রকের পারমিশন প্রয়োজন হয়। এটা বলে রাখি সেই প্রসঙ্গে, এটা স্নেহাশিস চক্রবর্তী কিংবা গোপাল মন্ডলের যাওয়া নয়, এই সফরটা একেবারে মাস্ট, ক্যাপিটাল। ঠিক আছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যক্তিগত সফরে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছেন না, একেবারে একটা নেপালি কংগ্রেসের একটা ঘোষিত অনুষ্ঠানে পার্টিসিপেট করতে। এটা মানে আমি বলছি বিদেশ মন্ত্রকের অনুমতি নেওয়াটা একেবারে মানে অবধারিত যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার একটা বিষয় বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একাধিকবার তার বিদেশ সফর বাতিল হয়েছে। আমরা দেখেছি এই রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কথায় কথা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে রিট পিটিশন, আপিল মামলা করে যাচ্ছেন। তো এখন এতগুলো সফর বিদেশ সফর তার বাতিল হয়েছে, কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে তিনি এটা রিট করেননি কেন? যদি রিটটা করতেন তাহলে জলটা আলাদা হয়ে যেত। বিদেশ সফরের জন্য মামলা আছে কেন? আপনি আইনজীবী বলে রিট করতে আপত্তি আছে? আপনি বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সারা বিশ্বের মানুষের কিন্তু আগ্রহ তৈরি হয়েছে। এটা ভয়ানক পরিমাণে জেলাসি থেকে কেন্দ্রীয় সরকার তার বিদেশ এই সফরগুলোকে বাতিল করছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বিভিন্ন প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পায়, সেখানে লজ্জা পান নরেন্দ্র মোদী এবং তারা বাংলাকে ছোট করে দেখানোর চেষ্টা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলা বিশ্বের কাছে তার মুখ উজ্জ্বল হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ভয় পাচ্ছেন বলেই চেষ্টা করেন না। সুমনদা, আগে অনেকবারই মমতা বন্দ্যোপাধ্যায় সফর বাতিল হয়েছে, ফলে এটাকে রিলেট না করে এবং একসাথে আপনি সঠিক বলেছেন যে কোনো মুখ্যমন্ত্রীকে বিদেশ সফরে যেতে গেলে, সেটা নেপাল হতে পারে, ভুটানের মতন দেশ হতে পারে, তাকে পারমিশন, ফরেন মিনিস্টার নিতেই হবে, অন্যথা যাওয়ার সুযোগ নেই। এবং সরকারি সফর, আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই, এই ক্ষেত্রে আমাদের চায়না ফ্যাক্টরটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা এই মুহূর্তে নেপালকে কিন্তু অত্যন্ত ব্যালেন্সে, সতর্কতার সাথে ব্যালেন্স করে চলছি। নেপালি কংগ্রেসের প্রতি আমাদের একটা অতিরিক্ত ঝোঁক আছে, কিন্তু এখন নেপালটা চালায় হলো মানে প্রচন্ডের মাওবাদী দল আর হলো নেপালি কমিউনিস্ট পার্টি, তাদের কম্বিনেশন। ফলে আমাদের কোনো প্রতিনিধি যদি কোনো একটা সম্মেলনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি যায়, তাহলে কিন্তু আমাদের ঝোঁক যে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আছে সেটা প্রমাণিত হবে। এই মুহূর্তে চায়না ফ্যাক্টরটা কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
আমাদের ব্যালেন্সিং করে বিদেশ মন্ত্রককে চলতে হচ্ছে। বেশ বেশ, সময় মতো সঠিক বাতিল করাটা সঠিক। আমার একটা জিনিস বারবার মনে হচ্ছে, সেটা হচ্ছে সম্ভবত যদি খুব ভুল না করি, বামফ্রন্ট আমলে কিন্তু বিভিন্ন বিদেশের যে কমিউনিস্ট যে সম্মেলনগুলো হতো সেখানে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কখনো গেছেন কিনা ঠিক মনে নেই, কিন্তু বামফ্রন্টের মন্ত্রীরা সম্ভবত একাধবার গেছেন, কিন্তু এটা জানা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে কথাটা বিশ্বনাথ দা বললেন, নেপালের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এখন অত্যন্ত সেন্সিটিভ, ফলে আমার মনে হয় এই বিষয়টা আমাদের দেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা এবং বিদেশ নীতির মধ্যে যদি জড়িত থাকে সেই বিষয়টা দেশের মানুষের জানলে ভালো হয়। কিন্তু নেপাল বিষয়ক ব্যাপার, চীনের সঙ্গে তার যোগাযোগ, এবং তৃতীয় জায়গাটা যেটা অবশ্যই থাকছে, যেটা অধীর বাবুর বক্তব্য আপনারা শোনালেন, যে তৃণমূল এবং বিজেপির সম্পূর্ণ পলিটিক্যাল স্পেসটাকে যে দখল করা, এটা তো রাজনৈতিক একটা ভাবনা, একটা কৌশল। সেই জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ না যেতে পারা, এটা কিন্তু মূল জায়গাটায় তৃণমূল এবং বিজেপি যে একটা বিরাট প্রভাব বিস্তার করছে গোটা দেশের রাজনীতিতে, সেইটা কিন্তু একটা প্রমাণ দিচ্ছে। ঠিকই কৌস্তব, কিন্তু আমি বিস্মিত হলাম সেটা হচ্ছে অধীরবাবু নেপালি কংগ্রেসের নাম শোনেননি? এত যে দলটা এত বছর ধরে নেপালে সরকার চালালেন। না 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 অধীরদা ওটা খুব মানে মজার ছলে হাসির ছলে বলেছে। এখন এটা আমি আরেকটা একটু করে বলি, এখন নেপালি কংগ্রেসের ভাগ্য ভালো যে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে ওখানে আবার ইন্টারন্যাশনাল তৃণমূল কংগ্রেস খুলে যেত, ওখানকার লোকজন ভাঙিয়ে গিয়ে। তো অধীরদা যেটা বলেছে সেটার হাসির ছলে, অধীরবাবু সব পুরোটাই জানে, এবং যে নেপালে যেতে গেলে পারমিশন লাগে সেটা উনি একটা মজার ছলে বলেছেন। যেটা বলা সুমনদা সেটা হচ্ছে এখন ইন্টারন্যাশনালি বলুন, তৃণমূল তো এখন দেশ ছাড়িয়ে বিদেশের গণ্ডিতেও হয়তো তাদের প্রভাব বিস্তার করবে, এবং সেটা ভগবানের কাছে কামনা করি তারা আরো দল বৃদ্ধি হোক। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে একটা ব্র্যান্ডিং তৈরি করার চেষ্টা হচ্ছে, যে মমতা এবং মোদি এবং দুটোর যে একদম যুযুদান পক্ষ, এবং মোদি কতবার বিদেশ যাচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায়কেও যেতে হবে, এগুলো সম্পূর্ণটাই হচ্ছে এদের গটা। আজকে এত যে কদিন ধরে বিজেপি পক্ষ নিয়ে কথাবার্তা বলেছে, এখন না কংগ্রেস তো ক্ষয়িষ্ণু হতে হতে এই অবস্থা, তাদের এইসব কথা বলা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আরে তো তৃণমূল লড়ছে বিজেপির বিরুদ্ধে, এই কর্পোরেশনে দেখতে পাবে কোথায় বিজেপি আর কোথায় কংগ্রেস, কোথায় কমিউনিস্ট পার্টি। তৃণমূল কংগ্রেসই লড়ছে, তৃণমূল কংগ্রেসই নরেন্দ্র মোদি। এই রাজনৈতিক তরজা চলবে, কিন্তু একটা কথা বলতেই হবে, যেখান থেকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম সেটা হচ্ছে ধর্ম এবং তাই নিয়ে রাজনীতি যখন বারবার পরস্পরের সীমানা অতিক্রম করে যায়, তখন নিঃসন্দেহে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ে যে পুরো ভোটে পরিষেবা ইস্যু না হলে আমরা পরিষেবাটা ঠিকমতো পাবো তো। মানে যারাই শাসক হন আর যারাই বিরোধী হন, তারা যদি পুরো পরিষেবাটাকে ইস্যুই না করেন, তাহলে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে একজন সাধারণ নাগরিকের ঘাটতি থেকে যাবে না তো। যাই হোক, বিতর্ক নিয়ে আপনারা কি বলছেন আপনারা জানেন। আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @সুমনদের দ্রুত কয়েকটা মন্তব্য নেব। বাসুদেব মাইতি লিখছেন, মেরুকরণের রাজনীতি যে বাংলার মানুষ মেনে নেয় না, বিধানসভা ভোট থেকে বিজেপি কি সেই শিক্ষা নেয়নি? রাজেশ গোস্বামী লিখছেন, আমরা ওরা রাজনীতি করলে পুরো ভোটেও ডুবতে হবে। অভিজিৎ চট্টোপাধ্যায় লিখছেন, গোয়াতে তৃণমূলকে ধর্মের আশ্রয় নিতে হচ্ছে কেন? উন্নয়নের প্রতিশ্রুতি কি যথেষ্ট নয়? শাকির আলী লিখছেন, বিজেপির অন্দরে শূন্যতা ঢাকতেই পুরো ভোটে ভেসে থাকার জন্য নতুন নতুন মন্তব্যের হাতিয়ার খুঁজতে হচ্ছে। দেবজিৎ লাহা লিখছেন, ধর্ম মানুষের ব্যক্তিগত যাপনের বিষয়, কেন বারবার তাকে রাজনীতিতে টেনে আনা হবে? একটা ঘোষণা অবশ্যই করব, সেটা হচ্ছে আগামী সোমবার অর্থাৎ 13 তারিখ সি ভোটার আমাদের এই কলকাতা পুরো ভোট নিয়ে বিভিন্ন ওয়ার্ড এবং বড় ভিত্তিক সমীক্ষা করেছে, একেবারে স্পষ্টভাবে জানানোর চেষ্টা করেছে, যেভাবে সমীক্ষক দল করে থাকেন, যে যদি এই মুহূর্তে ভোট হয়, যখন এই সমীক্ষাটা চলেছে আর কি, যে তখন কটা ওয়ার্ড কাদের দখলে থাকতে পারে এবং কত শতাংশ ভোট। প্রথম পর্ব নিয়ে আগামী সোমবার আমি আসব ঠিক সন্ধেবেলা। আজ রাজধানীতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য। 17 বার তোপধ্বনির মধ্যে দিয়ে চিরবিদায় জানানো হলো দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফকে। শেষ যাত্রায় সামিল হলেন সেনার 800 জন সদস্য। রাস্তার দুধারে দাঁড়িয়ে প্রয়াত জেনারেলকে শ্রদ্ধা জানালেন বহু সাধারণ মানুষও। দেখুন।
একদিন বলেছিলেন, খামোশি সে বানাতে রহো পহচান আপনি, হওয়ায়ে খুদ তোমারা তরানা গায়েগি। শুক্রবার গোটা দেশের মুখে তার নাম। তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে 17 তোপের সালাম সহ বিদায় জানালো বাহিনী। শেষ শ্রদ্ধা, চোখের জল, আক্ষেপ, আফসোস সব পেছনে ফেলে পঞ্চভূতে বিলীন হয়ে গেল দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার শরীর। মুখাগ্নি করলেন তার 2 মেয়ে কৃতিকা ও তারিণী। জেনারেল বিপিন রাওয়াত, প্রাক্তন সেনাপ্রধান, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। বুধবার তামিলনাড়ুর কুন্নুরে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে তার হেলিকপ্টার। কপ্টার ক্র্যাশে মারা যান জেনারেল রাওয়াত, তার স্ত্রী সহ 13 জন। যে ঘটনা স্তম্ভিত করে দিয়েছে গোটা দেশকে। বৃহস্পতিবার জেনারেল রাওয়াত সহ অন্যদের মরদেহ নিয়ে আসা হয় দিল্লিতে। শুক্রবার সকাল থেকে দিল্লির 3 নম্বর কামরাজ মার্গের এই বাড়িতে ভিড়। সেখানেই শায়িত ছিল জেনারেল রাওয়াত ও তার স্ত্রীর মরদেহ। তাদের শেষ যাত্রায় মিলেমিশে যায় সব ধর্ম, বর্ণ, রাজনীতির রং। প্রয়াত সিডিএসকে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা, নৌসেনা, বায়ুসেনা 3 বাহিনীর প্রধানরাও আনন্দ শর্মা, প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী AK অ্যান্টনি, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও জেনারেল রাওয়াতকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তৃণমূল সাংসদ জহর সরকার, সুস্মিতা দেব, দোলা সেনরা। বেলা গড়িয়ে তখন দুপুর। 3 নম্বর কামরাজ মার্গের বাড়ি থেকে বের করে আনা হয় জেনারেল রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার মরদেহ। ফুল দিয়ে সাজানো শকট রওনা দেয় ব্রার স্কোয়ার শ্মশানের দিকে। শামিল হন 800 সেনা জওয়ান। তখন রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ভিড়। পথপথ করে উঠছে জাতীয় পতাকা। জেনারেলকে শেষ শ্রদ্ধা জানাতে আসা জনতার মুখে অমর রহে স্লোগান। उनके साथ उनकी पत्नी की भी मृत्यु हुई और कुल हेलीकॉप्टर क्रैश में सिर्फ एक जो है सैन्य अधिकारी जो है उन्हें जीवित बचाया जा सका। गंभीर स्थिति में उनका इलाज चल रहा है, बाकी सभी इस दुनिया को छोड़ गए। बहुत ही दुखद हादसा हुआ, बहुत ही हेलीकॉप्टर क्रैश हुआ, इसकी जांच हो रही है। जिस रास्ते से ये यात्रा गुजरी है जनरल बिपिन रावत की, उस रास्ते को आप देखिए, उस रास्ते की मैं आपको दिखाऊं तस्वीरें। ये अभी भी उनकी अंतिम यात्रा कुछ ही दूर पहुंची है और लोग यहाँ बड़ी संख्या में वो गुलाब की पंखुड़ियां लेकर उनका इंतजार कर रहे थे, उनकी अंतिम यात्रा जो था उसमें शामिल होने के लिए। और यहाँ पर ये देखिए तस्वीरें बिपिन रावत और उनकी पत्नी मधुलिका रावत के और अमर रहे के नारे यहाँ पर लग रहे हैं। और ये सड़क जो है, इसकी तस्वीर से आपको इनका प्यार, इनके जनरल बिपिन रावत के लिए प्यार जो है वो समझ में आएगा कि पूरी सड़क पर जो है गुलाब की पंखुड़ियां बिखरी हुई है। और अभी भी ये सामने की अगर आप तस्वीरें देखें तो जब ये यात्रा आने वाली है, इसकी बात की सूचना मिली तो लोग यहाँ पर अपने आप से तिरंगा लिए, उनकी तस्वीरें लिए यहाँ पहुँच गए। और ये यात्रा जो है वो रिंग रोड पे जैसे ही आए, उनको पता चला वो आगे की तरफ आ गए। यहाँ पर बंदोबस्त भी किया गया था, पुलिस की तरफ से लोगों को एक साइड कर दिया गया। लेकिन जैसे ही यात्रा आई, जैसे ही उसका कैरेज पे उनका पार्थिव शरीर दिखा, लोग आगे की तरफ बढ़ गए। और आगे बढ़ते बढ़ते उन्होंने जो फूलों की पंखुड़ियां वो लेकर आए थे वो उन पर बरसाया, अपना अंतिम श्रद्धांजलि दी। সববাহী গাড়ি যখন ধীর লয়ে শ্মশানের দিকে এগোচ্ছে তখন গাড়ির সঙ্গে দৌড়তে দেখা যায় বহু গুণমুগ্ধকে। इनफैक्ट कल से ही जब से उनका पार्थिव शरीर दिल्ली में पहुंचा उससे पहले से ही हम लोग इस कवरेज पर थे। लेकिन आज सुबह से जो तस्वीरें देखी हैं, यकीन मानिए ऐसा कम ही मौका होता है जब आप इस तरीके का किसी को लेकर के दीवानापन या पागलपन देखते हैं। मतलब अगर ये कहें कि हर आदमी ऐसे वक्त के लिए मरता है या जीता है तो कहना गलत नहीं होगा। जब पूरा देश उसके लिए पागल हो, पूरा देश उसके पीछे दौड़ रहा हो, आज दिल्ली की सड़कों पर मैंने वही देखा है। किसी ने नहीं सोचा होगा कि जीने मरने की जो कस्में खाई जाती हैं वो इस तरीके से पूरा करेगा ये जोड़ा। लेकिन आज सबकी आंखें नम हैं। उसकी एक और तस्वीर आपको दिखाता हूं। देखिए जहां पर अभी हम खड़े हैं, यहां पर बहुत सारे फूल नजर आ रहे हैं। ये फूल सुबह से ही उन लोगों ने चढ़ाए हैं जिनको घर के अंदर जाकर के अंतिम दर्शन करने का मौका नहीं मिला। इस शख्स के पार्थिव शरीर का, इसकी पत्नी का। लेकिन वो लोग घर के अंदर नहीं जा पाए तो घर के बाहर ही जगह जगह कोई यहां से अगर हम दूर तक देखते हैं तो कुछ उसी तरीके की तस्वीरें जहां पर लोगों ने अपने श्रद्धा सुमन अर्पित किए हैं। रूबिका, इसके साथ ही में जब पार्थिव शरीर यहाँ दिल्ली की सड़कों पर गुजर रहा था, जा रहा था शमशान भूमि की तरफ, लोग पागलों की तरह दौड़ रहे थे। हमने देखा है, उनसे जब बात कर रही है तो उनका कहना था जनरल साहब अमर रहे, मधुलिका जी अमर रहे, इस तरीके के नारे। यकीन मानिए उसके अलावा मैं एक चीज और जोड़ना चाहूंगा जिसने सुबह से मेरे दिल को कचोट रखा है, वो है ब्रिगेडियर रूबिका, बस 10-20 सेकंड और लेना चाहूंगा। ब्रिगेडियर छिदर की जिस तरीके से उनकी बेटी ने जो बयान दिया है, निश्चित तौर पर यकीन मानिए वो जितनी बार सुनता हूं आंखें भावुक होती हैं, नम होती हैं। क्योंकि एक बेटी जिसने अपने जो है पिता को मुखाग्नि दी है, जिसने अपने पिता का अंतिम संस्कार किया है, वो किस तरह से आकर के अपने शब्दों को बयां करती है। 17 साल तक उनकी मां ने उनको समझाया कि 17 साल तक जिस पिता ने आपके साथ दिया है, आप उनकी अच्छी बातों को याद करिए,
5 साल की जो उनके पिता ने जो जब वो 5 साल की थी जो बातें कही थी वो भूल नहीं रही है। और वो जिस तरह से उन्होंने सामने आके बात कही ना, यकीन मानिए मैंने जितने लोगों से बात की है हर किसी की आंखें नम होती हैं, शब्द भर आते हैं। और मैं भी जितनी बार सुना है मेरे पास भी कोई अल्फाज नहीं थे। और यही शायद वो प्यार है जिसके लिए देश का क्या कोई भी शख्स जीता है या मरना चाहता है। বিকেল 4টের আশেপাশে ব্রার স্কোয়ার শ্মশানে পৌঁছয় জেনারেল রাওয়াত ও তার স্ত্রীর মরদেহ। ব্রার স্কোয়ার শ্মশান জুড়ে বিউগলের সুর, চিরাচরিত সামরিক রেওয়াজ আর দীর্ঘশ্বাসের শব্দ। সবার সামনে পাশাপাশি জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার মরদেহ। দীর্ঘ জীবন হাসি মুখে একসঙ্গে কাটিয়েছেন, কিন্তু হঠাৎই সব শেষ। তবে শেষ মুহূর্ত অবধি একে অপরের সঙ্গে বিপিন মধুলিকা। আজ একই চিতায় পাশাপাশি শোয়ানো হলো দুজনকে। প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতকে চিরবিদায় জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শ্মশানের বাইরে প্রয়াত জেনারেলের নামে মুহুর্মুহু স্লোগান। কিছুক্ষণ পর শুরু হয় অন্ত্যেষ্টিক্রিয়া। নিয়ম মেনে বাবা মার শেষ কাজ করেন দুই মেয়ে। শ্রীনগর, রাজস্থান, মুম্বাই থেকে ভোপাল, দেশের বিভিন্ন শহর গ্রামে প্রয়াত জেনারেল রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। জেনারেল বিপিন রাওয়াতের আগেই তার সঙ্গে ভেঙে পড়া MI-17V5 হেলিকপ্টারে সওয়ার ব্রিগেডিয়ার LS লিডারের শেষকৃত্য সম্পন্ন হয় এদিন। ব্রার স্কোয়ার শ্মশানে ব্রিগেডিয়ার লিডারকে যথাযোগ্য মর্যাদায় চিরবিদায় জানানো হয়। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার সহ অনেকেই। সবাই যখন একে একে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তখন ধরা পড়ে এক হৃদয় বিদারক দৃশ্য। স্বামীর কফিনের দিকে মেয়েকে নিয়ে এগিয়ে যান ব্রিগেডিয়ার লিডারের স্ত্রী। কফিনের ওপর ঝুঁকে কান্নায় ভেঙে পড়েন তিনি। তারপর অন্তিম শয্যায় স্বামীর কফিনে চুম্বন করতে দেখা যায় তাকে। পাশে দাঁড়ানো ব্রিগেডিয়ার লিডারের মেয়েও বাবাকে শেষ বিদায় জানাতে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন। মুখাগ্নি করেন তিনি। तो 17 इयर्स वो जो हमारे साथ थे, जितनी यादें उनको साथ लेके ही चल रहे हैं और अच्छी यादें ही साथ लेके चलेंगे। आई एम हैप्पी ही डिडंट हैव टू सफ़र। इट्स अ नेशनल लॉस। माय फादर मेरे पापा हीरो थे, मेरे बेस्ट फ्रेंड थे और अभी बहुत लोग हैं तो इतना गम महसूस नहीं हो रहा। जब लोग नहीं भी होंगे इतना गम महसूस नहीं होगा क्योंकि वो इतने खुश मिजाज इंसान थे और
maybe it's destined and better things will come our way. मेरे पापा मेरे में नहीं सब में जोश भरते थे और सबसे बड़े मोटिवेटर थे वो मेरे। और मुझे याद है जब मैं 5 साल की थी मैंने पापा को देख के एक बार बोला कि आप मेरी हर बात मानते हो ना, क्योंकि वो मेरी हर बात मानते थे and I'm scared because I was very pampered by my father. He was larger than life, everybody knows that. मतलब आप देख ही रहे हैं कितने लोग फेयरवेल में आए। बहुत ज़्यादा अच्छा पर्सोना था उनका, बहुत दोस्त थे, बहुत प्यार बांटते थे। So probably that is why people are also mourning my loss. But we must give him a good farewell, a smiling send-off. I'm a soldier's wife. I have nothing more to say. गर्व से ज़्यादा तो दुख है। लाइफ बहुत लंबी है हमें काटने के लिए, बट whatever. अब अगर भगवान को यही मंजूर है तो फिर हम इसके साथ ही जिएंगे। दिस इज नॉट द वे वी वांटेड हिम बैक, बट इफ इट वाज नॉट टू बी देन आई डोंट नो। ही वाज अ वेरी गुड फादर। माय चाइल्ड विल रियली मिस हिम। দেশের জন্য যারা আগুনে ঝাঁপ দিতে পিছপা হননি কখনো, তাদের শরীর ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেল আগুনে। 3 কন্যা চিরবিদায় জানালো তাদের সবচেয়ে কাছের মানুষকে। এবিপি আনন্দ। আর এবার আসবো রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। রাজ্যের শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এরপর থেকেই আঁতাতের অভিযোগ এনে সুর চড়াতে শুরু করেছে এ রাজ্যের কংগ্রেস আর সিপিএম। পাল্টা তৃণমূল বলছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই আমন্ত্রণ জানানোটা তো অত্যন্ত স্বাভাবিক। এখন রাজনীতিতে কে কখন কোথায় কার সঙ্গে বসে চায়ের কাপে চুমুক দেবেন সেটা বোঝা দাদা আমাদের কম্য নয়। আর বুঝি না বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। यही कह रहे हैं। कोई दिन क्या हंसते हैं बहुत बहुत धन्यवाद। मेरी आंख से কেস দেবেন না প্লিজ।